সোবার পডকাস্ট লয় ভাগছে। শুরু হয়ে গেল দ্য সোবার পডকাস্টের 4th এপিসোড, আর ভয় লাগছে বা লয় ভাগছে এপিসোডের 2nd এপিসোড। আপনারা সবাই আমাকে চেনেন, আমি হচ্ছে সোবার একজন অসম্মানিত অ্যাডমিন, আমার নাম মার্কস, আর আমার সাথে আছে সোবারের আরেকজন অসম্মানিত অ্যাডমিন ডক্টর এফ, যার পুরো নামটা বলতে লজ্জা লাগে। তো এখন হঠাৎ করে দেখবেন যে আমার ভয়েসটা অনেক গুরুগম্ভীর হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আজকে আমরা ভয় নিয়ে কথা বলতে আসছি। আমরা ভয় নিয়ে কথা বলেছি, প্রথম এপিসোডটা আপনারা অলরেডি শুনে ফেলেছেন। সেখানে অনেক সিরিয়াস আলাপ ছিল, সামনেও সিরিয়াস আলাপ যে থাকবে না থাকবে অবশ্যই, কিন্তু এখন থেকে আমরা ফোকাস করব মূলত অভিজ্ঞতা, গল্প শেয়ার করা, নিজেদের কথা, এবং ফিউচার এপিসোডগুলোতে আমাদের কিছু গেস্টও থাকবে। এবং অবশ্যই আমরা অলরেডি আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পাচ্ছি, মেইলে আপনারা আপনাদের অভিজ্ঞতা পাঠানো শুরু করেছেন, সেগুলো নিয়েও আমরা কাজ করব। সেগুলো সিলেক্টেড কিছু কাজ আমরা রিড আউট করবো এবং চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে কাউকে আমরা পডকাস্টে নিয়েও আসতে পারি। এটা তো ঝামেলা হয়ে যাবে, চেষ্টা করব। আপনারা সবাই জানেন সোবারে ফলোয়ারদের ইচ্ছার কোনো মূল্য নেই, সো সশরীরে আসতে চাওয়ার ইচ্ছা থাকলেই যে সেটা বাস্তবায়ন হবে সেটা বলা আসলে কঠিন না, তবে চেষ্টা করা যেতে পারে, কোনো না কোনো একটা উপায় তো বের করা যাবে আমার মনে হয়। করলাম, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম এপিসোডে আমরা ইন্ট্রোডাক্টরি আলাপ করেছি, থিওরিটিক্যাল অনেক গুরুগম্ভীর আলাপ হয়েছিল, আমরা টুকটাক আমাদের খুব সামান্য কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি। এখন থেকে আমরা থিমেটিক এপিসোডস করব, প্রত্যেকটা এপিসোডের একটা নির্দিষ্ট থিম থাকবে। আজকে আমাদের লয় ভাগছের যে দ্বিতীয় পর্বটা, সেটার থিম হচ্ছে হন্টেড হাউস। হন্টেড হাউস আসলে অনেক ব্রড স্পেকট্রাম একটা টার্ম। হন্টেড হাউস নিয়ে কথা বলতে গেলে আসলে শত শত এপিসোডেও শেষ হবে না। সেটা আপনারা যদি আমাদের বাংলাদেশের ভৌতিক বাড়ি, ঐতিহাসিক অভিজ্ঞতা নিয়ে আলাপ করতে চাই, সেটাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। যদি ইন্টারন্যাশনালি ফেমাস হন্টেড হাউস নিয়ে আলাপ করতে চাই, সেটাও অনেক সময় সাপেক্ষ হবে। ভবিষ্যতে হয়তো আমরা সেটা ব্যাপারে আলাপ করব, সেটার জন্য আলাদা করে তোলা থাকলো। কিন্তু আজকের যে হন্টেড হাউস এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের দুজনের অভিজ্ঞতা। মার্কসের নিজের কিছু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, আমার কিছু নিজের ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, এবং আমাদের দুজনের একসাথে কিছু সম্মিলিত অভিজ্ঞতা, সেটা নিয়ে সাজানো আজকের আমাদের লয় ভাগছের দ্বিতীয় পর্ব, ভৌতিক বাড়ি, হানাবাড়ির গল্প। আমি সবচেয়ে বেশি জীবনে ভয় পেয়েছি ডক্টর এফ এর বাসায়। সত্যি কথা বলতে, ডক্টর এফ এর বাসায় গুরুতর ঝামেলা আছে। এখন এই ঝামেলার সূত্রপাত আসলে বেশ আগে বলতে গেলে, আমি যেই বাসায় থাকি, সঙ্গত কারণেই সেই এলাকার নাম বলা যাবে না, এটা ঢাকা শহরের বেশ পুরনো একটা এলাকা, এবং ঢাকার বয়স অনেক বেশি হলেও নতুন যে ঢাকাটা আমরা দেখি, এই স্ট্রাকচারটা আসলে খুব বেশি দিন হলে হয়নি। ঢাকা শহরে আপনারা এখন যেসব এলাকায় ঘুরে বেড়ান, ম্যাক্সিমাম জায়গায় বা 30-40 বছর আগে ডোবা ছিল, খালবিল ছিল, পুকুর ছিল। আমার এলাকাও সঙ্গত কারণে সেরকম একটা এলাকা ছিল, যেখানে দূর দূরান্তে কোনো বাসা বাড়ি ছিল না। প্রথম বাড়িটা আমাদের বাড়ি, সেখানে অনেক আগের কথা, একটা টিনের ঘর হিসেবে এস্টাবলিশ করা হয়েছিল। আমার দাদা জায়গাটাকে ওখানে একটা টিনের বাড়ি তুলেছিল, তো সেখানে আলটিমেটলি সেখান থেকে আমাদের বিল্ডিংটা পরবর্তীতে হয়, এবং ওই ঘরটা ছিল ওই এলাকার একমাত্র ঘর। আশেপাশে যেটা বললাম, ওই যে ঝোপঝাড়, খালবিল, দূর দূরান্তে কোনো মানুষ নাই। তো সেখান থেকে আমাদের বাড়িটার সূত্রপাত, এবং ওই সময় থেকেই আসলে দেখা যায় যে নানা রকম ঘটনা ঘটে এসেছে, যেটা আমি আমাদের চাচা বাবাদের কাছেও গল্প শুনেছি, এবং আমি নিজেও ছোটবেলার থেকে এখন এই 54 বছর বয়স পর্যন্ত আমার নিজেরও নানা রকম অভিজ্ঞতা এখানে আছে। এবং যেহেতু আমরা একই বিল্ডিংয়েই থাকি, সঙ্গত কারণে মার্কসেরও নিজেরও কিছু অভিজ্ঞতা আছে, এবং আমাদের একসাথে শেয়ার এক্সপিরিয়েন্স তো আছে। এটার সাথে আলাপটা যদি শুরু করতে যাই, অনেক ইন্ডিভিজুয়ালি আমার ফ্যামিলি মেম্বারদের অনেক গল্প চলে আসবে, তাদের কিছু ব্যাকগ্রাউন্ড আসবে, তাদেরও আলাদা কিছু বাসাকেন্দ্রিক ব্যাপার আসবে। এবং নট অনলি ব্যাপারটা এরকম যে শুধু নিজেদের বাড়ি নিয়ে গল্প করছি, বিভিন্ন জায়গায় আমরা ট্রাভেল করেছি, সেখানেও আমাদের কিছু ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, এবং কিছু জায়গা আমরা নিজেরও এক্সপ্লোর করতে গিয়েছি, যে আমরা অলরেডি জানি যে সেখানে এরকম হয়, সেখানে কোনো সুপারন্যাচারাল এন্টিটি থাকে। যৌবনকালে আমাদের খুব এক্সাইটমেন্ট ছিল, উত্তেজনার বসে আমরা সেগুলো জায়গাও এক্সপ্লোর করতে গিয়েছি, এবং খুব একটা সুখকর অভিজ্ঞতা আসলে আমাদের হয়নি। আমি মার্কসের কাছে প্রথমে রিকোয়েস্ট করবো একটা গল্প বলার, ওর নিজের একটা অভিজ্ঞতা বলার। আমি যেটাতে শুরু করব, এটা খুব বেশি আগের কথা না। এটা
2018 থেকে সম্ভবত আমি আর ডক্টর এফ মানে খুব রেগুলার লাইভ করা শুরু করি। তখন আমাদের পেজের নাম ছিল হচ্ছে পিনিক। যাই হোক, এটা তখন আমার একটা রুটিন ছিল, সেটা হচ্ছে যে প্রতি বৃহস্পতিবার রাতে আমি হচ্ছে ডক্টর এফের বাসায় চলে যেতাম। আমরা হচ্ছে গান বাজনা করতাম, বই টই পড়তাম, দোতলা থেকে তিনতলায় উঠতে আর কি এরকম আর কি বিষয়টা আর কি। তো ঘটনা যেটা হচ্ছে যে তখন আমরা হচ্ছে পিনিকে আমরা লাইভে অলরেডি আমরা চিৎকার করে গান বাজনা করতেছি। তো এর মাঝখানে মানে গান হচ্ছে, আমি কমেন্ট পড়তেছি। তো এর মাঝখানে হঠাৎ আমি দেখলাম যেটা ডক্টর এফ বেশ কয়েকবার উঠতেছে, উঠে দেখলাম দরজা খুলতেছে, দরজা লাগাচ্ছে। এরকম 3বার হইলো। তো চতুর্থবার উনি বললো, আরে আজব, কি হইতেছে এগুলা? তাই বললাম, ভাই কি হয়েছে? বলে, আরে দরজায় কে যাই নক করতেছে বারবার। আচ্ছা, এখন এটা একটু কনটেক্সট দিই। সেটা হচ্ছে যে ডক্টর এফ এর বাসায় দরজার নক, এটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু না, কারণ আমি জীবনে এরকম নক অসংখ্যবার শুনছি। বাসায় কেউ থাকা অবস্থায় তো শুনছি, যখন ছিল না তখনও শুনছি। নক করাটা আসলে কোনো অসুবিধা না, কিন্তু যেই নকগুলা হচ্ছে বাসায় শুধুমাত্র আমি এবং মার্কস আছি, আমরা ছাড়া ওইখানে আর একটা কোনো জীবিত প্রাণীর এক্সিস্টেন্স নাই, সেই অবস্থায় যখন আপনার ঘরের দরজায়, বাইরের দরজায় না ঘরের দরজায় নক হচ্ছে, তখন সেটা অবশ্যই কনসিডারেবল। এবং সবচেয়ে মানে ভয়ঙ্কর ব্যাপার যেটা হচ্ছে যে আমি প্রথম মানে দরজা যে নক হচ্ছে এটা বুঝি হচ্ছে লাইভের কমেন্ট পড়ে একজন কমেন্ট করছিল যে ভাই আপনাদের দরজায় বারবার কে নক করতেছে আর কি। আচ্ছা, তো যেটাই হোক, সেদিনকে বাসায় কেউ ছিল না, আমরা গান বাজনা করতেছিলাম। গান বাজনা করতে করতে দরজায় হঠাৎ করে নক, সেদিনকে বাসায় কেউই নেই। তো লাইভ চলতে চলতেই যেটা হইলো যে আমি দরজার নিচ দিয়ে তাকাইলাম, ডক্টর এফ এর যেই রুমটা ওটাতে মানে ওটাতে ঢুকতে হলো যে একটা করিডোর দিয়ে ঢুকতে হয়। আমরা দুজনই স্পষ্ট দেখলাম যে আসলে একটা মানে কি জানি একটা সরে যাচ্ছে বারবার। আমাদের ঘরটা অন্ধকার ছিল, আমরা অন্ধকার ঘরে গান গাচ্ছিলাম। আমার রুমের বাইরে যে করিডোরের কথাটা মার্কস বলল, সেই করিডোরে একটা লাইট জ্বলছিল। তো যখন আপনি একটা অন্ধকার ঘরে থাকেন এবং ঘরের বাইরের ঘরে আলো জ্বলছে, এই অবস্থায় যদি কেউ আপনার রুমের সামনে দিয়ে হেঁটে যায়, আপনি দেখবেন যে একটা শ্যাডো পাস করে, মানে দরজার নিচ থেকে আপনি দেখতে পাবেন যে একটা শ্যাডো পাস করছে। তো ওটাই মার্কস বলছিল আর কি। তো যেটাই হোক, আমরা হচ্ছে একটু আয়াতুল কুরসি টুরসি পড়লাম, পরে মানে যাই হোক আমরা আসলে জিনিসটা ভুলে গেছি আর কি। কিছুক্ষণ পরই মানে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। কিন্তু আমরা যেহেতু চিৎকার করে গান গাচ্ছিলাম, আমরা নিজেরা হয়তো নোটিস করিনি, কিংবা সচেতন মস্তিষ্কে আমরা নোটিস করতেও চাইনি। লাইভেই অনেকে কমেন্ট করছিলেন, যারা এই পডকাস্টটা শুনছেন তাদের মধ্যে যদি কেউ ওই লাইভের সমসাময়িক থেকে থাকেন, আপনাদের হয়তো ব্যাপারটা মনে আছে যে আপনারাই বলছিলেন যে দরজা একটা নক আসছে আর কি। হ্যাঁ, এবং ওই শ্যাডোটা দেখতে পাওয়ার পরে আমরা সাথে সাথে লাইটটা বন্ধ করে দিয়ে বের হয়ে যাই, এবং রুমের লাইট জ্বালিয়ে দেওয়ার পর আমরা অনেকক্ষণ স্ট্যান্ড হয়ে বসেছিলাম যে কি হলো। ফজরের আজানের অনেক পরে আমরা না এটা আপনি ভুলে যাচ্ছেন। এরপর কি হয়েছে? হ্যাঁ, এরপর যেটা হয়েছে আর কি, তখন বাজে মনে হয় 3টা। আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়া করে আমরা বলছি যে ভাই আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ি। আচ্ছা ভাই, হ্যাঁ। তো আমরা যেটা করলাম যে আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম, মানে শুয়ে পড়লাম আর কি বেসিক্যালি। তো আমার শুয়ে পড়ার পর যেটা হলো যে আমরা তো মানে একই বিছানায় ঘুমানো, তো দেখলাম যে একটা শব্দ আসতেছে। তো তখন যেটা হলো যে আমি যখন ডক্টর এফের বাসায় উঠছি, আমি হচ্ছে ওই যে কোক কিনে উঠছিলাম আর কি, কোকা কোলা। তো ওইটা আবার একটা পলিথিনের মধ্যে ছিল। তো আপনারা দেখবেন যে পলিথিন যদি যে ফ্যানের বাতাসে ফ্লোরে ঘুরে একটা মানে খচখচ খচখচ শব্দ হয় আর কি। তা আমার কানে বাজতেছে খচখচ খচখচ খচ এরকম একটা শব্দ আর কি। তা আমি অনেকক্ষণ মানে চিন্তা করলাম যে শব্দটা কি হতে পারে। একসময় মনে হলো পলিথিনের, তারপর মনে হলো যে না, পলিথিনের শব্দ এইরকম মানে খচমচ এরকম করবে না। তো ইন দ্য মিন টাইম আমি তো ভাবছি যে মানে ডক্টর এফ মানে ঘুমায় গেছে। উনি হঠাৎ করে আমাকে বলতেছে, এই তুমি শব্দ শুনতেছো? আমি বললাম হ্যাঁ। তো পরে বলে, এটা কিসের শব্দ? আমি যদি এখন আরেকটু এক্সপ্লেন করি শব্দটা কি, সেটা হচ্ছে ধরেন আপনি যদি একটা তরমুজ নিয়ে এভাবে যদি খান, যে শব্দটা হবে আর কি, এইরকম একটা শব্দ পুরা ঘর জুড়ে মানে কন্টিনিউয়াসলি। এবং এটা তুমি অনেকক্ষণ শুনে চুপ করেছিলে, তুমি ইনিশিয়ালি বলো নাই, কারণ তুমি নিজেকে বুঝাইছো যে এটা পলিথিনের সাউন্ড। আমিও আলাদাভাবে শুনতেছিলাম, আমরা দুজনেই শব্দটা শুনতেছি, বাট কেউ কারোর সাথে শেয়ার করতেছি না যে একটা উইয়ার্ড সাউন্ড রুমের মধ্যে হচ্ছে এবং সেটা বেশ লাউডলি হচ্ছে। এক পর্যায়ে আমরা আসলে আর পারি নাই, যেটা তখন আর আমাদের কাছে নরমাল লাগতেছে। এটা আসলে আমি বলে বুঝাইতে পারতেছি না, মানে এখন শুনে ফানি লাগতে পারে মনে তো এটা আবার কি। তখন আর কি বেশ ভয় পাইছি আসলে, মানে বাসায় কেউ নাই, রুমের লাইট বন্ধ, দরজা বন্ধ, করিডোরে একটা আলো জ্বলতেছে, একটু আগে ওটা ডিস একটা ছায়ার মতো কি জানি দেখছি। এবং তারপরের ঘটনাটা আর একটু উইয়ার্ড। এই শব্দটা যখন হলো এক পর্যায়ে, তখন আমরা ওই এত ভয় পেয়ে গেছিলাম যে ওই শব্দটা ফাইন্ড আউট করার জন্য সোর্সটা আসলে কি আমরা ওঠারও সাহস পাচ্ছিলাম। হ্যাঁ, ওই শব্দটা শুনতে শুনতেই দেখি যে শব্দটা আসলে শিফট করতেছে। কখনো মনে হচ্ছে শব্দটা পলিথিন না, এটা কখন বুঝলাম, কারণ জিনিসটা আসতেছিল হচ্ছে ঘরের একটা কর্নার থেকে। সেটা হচ্ছে ফ্যানের বাতাসে পলিথিনটা উড়ে উড়ে ঘষা খেতে পারে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম কি শব্দটা
উপরের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে মনে হলো যে আলমারির উপর থেকে আসতেছে। ফ্যানের বাতাসে পলিথিন উড়ে গিয়ে আলমারির উপরে পড়ার কথা না, পড়লেও সেটা সিমিলার সাউন্ড হওয়ার কথা না। এবং তখনই আমাদের কাছে শব্দটা আরো রিফাইন মনে হলো যে এটা পলিথিনের সাউন্ড না, এটা ওই যে মার্কস যেটা বললো যে কেউ গোগ্রাসে একটা তরমুজ খাচ্ছে আর কি, খুব সাউন্ড করে এরকম। এবং একই সাথে যদি ওই যে মানে ঠাস ঠাস করে যদি ওই যে চক ভাঙলে যে আওয়াজটা হতো নাকি, ওরকম একটা আওয়াজ আর কি। তো ওই জিনিসটা শুনতে শুনতে আমরা বোধহয় টায়ার্ডও ছিলাম অনেকক্ষণ গান টান গিয়ে, এবং ওই যেহেতু বিছানা থেকে নামতে পারছিলাম না, এক পর্যায়ে আমরা ঘুমিয়ে যাই। তো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠলাম তখন একসাথে আমাদের মনে পড়লো যে লাস্ট ওই সাউন্ডটা হচ্ছিল আলমারির উপর থেকে। আচ্ছা, এইটার একটা উইয়ার্ড আরেকটু ঘটনা আছে। এটা হচ্ছে যে মানে তখন হচ্ছে ডক্টর ফ্যাক্টর হচ্ছে একটা কাহন বাজাতেন, আর এটা হচ্ছে ঝুনঝুনি বাজাতেন। ঝুনঝুনিটা সবসময় হচ্ছে আলমারির উপরে থাকে, মাথার উপরে রাখে। হ্যাঁ। তো তখন হচ্ছে যেটা হলো যে সকালবেলা যখন রুম গুছাচ্ছি, ওই জিনিসপত্র যখন আলমারির উপর রাখবো, তখন বেশ আর কি ডিস্টার্বিং একটা জিনিস আমরা দেখলাম আর কি ওইখানে। এটা আপনি বলেন, মানে প্রথমে আপনি দেখছেন। আমি ওই জিনিসটা যখন আলমারির উপরে রাখতে যাবো, আমি চেয়ারের উপরে উঠলাম, উঠে আমি প্রথমে বুঝিনি আলমারির ওপরের জায়গাটা পরিষ্কারই, এমন না যে খুব ধুলো মাখা কিংবা অনেক কিছু। আমি হঠাৎ করে উঠে দেখলাম একটা জায়গায় ওপর একটা কাপড় বিছানো ছিল, সেটার এক মাথায় চুল দেখা যাচ্ছে ছড়ানো ছিটানো। আমি ফার্স্টে বুঝিনি, আমি ভাবলাম একটু বোধহয় ময়লা জমে আছে কিংবা সেটা ঝুল হতে পারে মাকড়সার। আমি একটু হাত দিয়ে সরানোর চেষ্টা করলাম, সরাই আমি হচ্ছে ঝুনঝুনিটা রাখবো। সরাতে গিয়ে আমি দেখলাম যে সেম ভাবে ওটা আসলে চুলি এবং গোছা ধরা, মানে একসাথে যদি ধরেন আপনি কোকড়ানো অনেকগুলো চুল আলাদা আলাদা করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখেন, গোছা গোছা করে কয়েক জায়গায় রাখেন, চুলগুলো বেঁধে রাখা না, বাট গোছা করে করে 8টা কিংবা 9টা ওরকম আলাদা গুচ্ছ পুরো আলমারির মাথার উপরে আলাদা আলাদা করে রাখে। এবং যেখানে সারা রাত অনেক জোরে ফ্যান ঘুরছে, এসি চলতেছিল, চুলগুলো ওইভাবে আসলে বিন্যস্ত থাকারও কথা না, ওগুলো উড়ে ছড়ায় ছিটায় যাওয়ার কথা, বাট সেগুলো গোছ ধরে ধরে ওভাবে রাখা। তো ওটা দেখার পরে আমি সাথে সাথে মার্কসকে বললাম, দেখো উপরে ওঠো, উঠে দেখো। ও চেয়ার দিয়ে উঠলো, এবং তখন আমরা আসলে কথা বলতে পারতেছিলাম না, এবং ওই রুমেও আসলে তখন থাকা সম্ভব হচ্ছিল না, এই জিনিসটা শেয়ারও করতে পারতেছিলাম না। পরবর্তীতে যাই হোক, যেহেতু এই পর্যায়ে ঘর বন্ধ করা সংক্রান্ত কিছু আলাপ চলে আসে, এটা ফ্যামিলির সাথে যখন শেয়ার করা হলো, আমার বাবা মাও বললেন যে আচ্ছা এখানে তো ক্ষতি নাই, হুজুর ডেকে হচ্ছে যে ঘর বন্ধ করা যেটাকে বলে, দোয়া কালাম পড়ে সে ব্যবস্থাটা করা হোক। আমাদের কাজের বুয়াকে দিয়ে সেই জিনিসগুলো পরিষ্কার করানো হয়েছিল, ঝাড়ু টাড়ু দিয়ে। আলটিমেটলি পরের এক্সপিরিয়েন্সটা অবশ্য খুব একটা ভালো না, কারণ আমরা খোঁজ খবর নিয়ে 2জন হুজুরকে বাসায় আনছিলাম, তারা এসে হচ্ছে খুব সিরিয়াসভাবে বসে আমাদেরকে ওই প্রসিডিউরের জন্য একটা বিল ধরাইছে। সেই বিলটা ছিল বোধহয় 70-80 হাজার টাকার। তাদের কিছু এলিমেন্ট লাগবে, কোন জায়গার লোহা লাগবে, কোন প্রান্তের হচ্ছে যে আয়নায় কেউ এখনো মুখ দেখেনি সেরকম একটা আয়না লাগবে, অনেক এলিমেন্টসের একটা লিস্ট ধরাই দিছে। তো সেটা দেখে আমি খুব একটা ভরসা পাচ্ছিলাম না। তো আলটিমেটলি সেইভাবে আর বন্ধ করানো হয়নি, দোয়া কালাম পরে হচ্ছে নিজেরা ইয়ে করছি, কিছু সময়ের জন্য যেগুলো একটু বন্ধ ছিল। যাই হোক, আচ্ছা, তো এখানে আমি আবার আরেকটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে ডক্টর ফাক্তারওয়ার মানে পাশে যে রুম, ওই রুমটাতে হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে প্রায় 1 মাস থাকছি কোন একটা কারণে আর কি। তো ওইখানে একটা মজার ব্যাপার হলো একদিন, সেটা হচ্ছে যে একদিন আমি আর আমার ওয়াইফ হচ্ছে মানে একটা মুভি দেখতেছিলাম ওই রুমে। তো অলমোস্ট ঘুমাই গেছি, মানে তখন হয়তো 1:30-2টার মতো বাজে আর কি। আমি আধো ঘুম আধো জাগরণ এরকম একটা অবস্থা। তো হঠাৎ আর কি আমার ওয়াইফ ফারজানা, ও হচ্ছে আমার মানে এইভাবে ঘুমের মধ্যে আর কি আমার খপ করে আমার হাত ধরছে। তো আমার ঘুম ভাঙছে, তাই আমাকে বলছে যে এই দরজা নক করতেছে। তো কোন এক উইয়ার্ড কারণে আমি বললাম হ্যাঁ মানে ডক্টর এফ আসছে, সিগারেট খেতে ডাকতেছে, আমি যাই। তো ও বলছে না যায়েন না, আমি তো এরকম অনেকদিন ধরে থাকতেছি এখানে, রাতের মধ্যে নক করে। আমি না মানে কোনো কিছুই কেন যেন মাথায় কাজ করতেছে না। আমি মানে ওই দরজাটা খুললাম, খুলে হচ্ছে ওই যে মানে আপনার ওই যে স্টোর রুমটা ছিল না যেটা, অতটুকু পর্যন্ত হাইটে চলে গেছে। তারপর গিয়ে আমার মাথা কাজ করা শুরু করছে, এটা কি করলাম, কেন করলাম। আমার কেন জানি কি মনে হয়েছে জানেন, আমি স্পষ্ট কানে শুনছি যে এই মানে বের হও, খাবো, এরকম একটা কথা। তো ওইটা হচ্ছে আরেকটা এক্সপিরিয়েন্স ওই রুমের। আর ওই রুমে হচ্ছে আমাদেরই আরেক গুপ্ত, ও একদিন ওকে আমরা আসলে ইচ্ছা করে ওই রুমে রাখছিলাম আর কি, যাতে একটু ভয় পায়। সরি গুপ্ত, ওকে রাখছি। ও হঠাৎ 5টার দিকে এসে বলে এই ভাই কাঁথা কেন টাপ দিতেছে না আমার। ওর ওইখানে এক্সপিরিয়েন্স ভালো, ওকে আমরা ইচ্ছা করে রাখছিলাম যখন মার্কস আর ওর ওয়াইফের একটা খারাপ এক্সপিরিয়েন্স রিপিটেডলি হচ্ছিল। এরপরে গুপ্ত একদিন আমাদের বাসায় স্টে ওভার করতে আসে। তো রাত্রেবেলা ওকে চাইলেই হচ্ছে আমাদের রুমে রাখা যেত, আমি আর মার্কস যে রুমে ঘুমাচ্ছিলাম, কিন্তু আমরা ইচ্ছা করে ওকে আমাদের রুমে না রেখে ওই রুমে রাখছিলাম যে তুই রাত্রেবেলা ওইখানে থাক, ছোট ভাই তো ভুংচুং অনেক কিছু করা যায় আর কি ওর সাথে।
তো রাত 5টার সময় দেখি খুব ডেসপারেটলি এসে আমাদের রুমে নক করতেছে। তো নক করার পরে আমরা যখন দরজা খুলছি, ও খুব ফিউরিয়াস আমাদেরকে বলতেছে, কি ভাই ফাইজলামি করেন নাকি, রাত্রেবেলা কেউ ঘুমের মধ্যে কাঁথা টান দেয় নাকি। কিন্তু আমি আর মার্কস তখন বেঘরে ঘুমাচ্ছিলাম, ভোর 5টার মতো বাজে। তো ওরে আমরা তখন ইনিশিয়ালি বুঝতে দিই, পরের দিন আমরা ওকে এক্সপ্লেন করছিলাম। ও যে এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছে, যে খুব রিপিটেডলি ও নাকি ও এসি ছেড়ে মুখ ঢেকে ঘুমায় কাঁথা দিয়ে। ওর গা থেকে নাকি 3-4 কে যিনি কাঁথা টেনে দিয়ে একদম লাস্টবার খাট থেকে কাঁথাটাই ফেলে দিছে। তো এরপরে ও বিরক্ত হয়ে ভাবছে যে আমরা ওর সাথে কোনো একটা খুব। তো এখন মানে আমি যদি জিনিসটা আরেকটু ডিটেলে বলি, সেটা হচ্ছে যে আসলে মানে ডক্টর ফাকতারুয়ার একটা জিনিস মিস করে গেছি, ওইটা বলার দরকার এই ফেজে। সেটা হচ্ছে আমার ওই বাসারই আরেকটা ঘটনা বলি। আপাতত 2টা রুমের কথা বললাম, আরেকটা রুম আছে যে রুমটা ইউজ হয় না, একটা বেডরুম। ওই বেডরুমটা পড়ে থাকে, ওখানে থাকার মতো কেউ নাই। তো একদিন আবারও আমার বাসায় কেউ ছিল না, এটা বেশ 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 আগের ঘটনা। আমরা অনেকগুলো বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছিলাম একসাথে, মার্কসও ছিল, আমার আরো অনেক বন্ধু বান্ধব ছিল। তো আমরা বেশ রাত 1টা-1:30 পর্যন্ত অনেক কিছু নিয়ে আলাপ করছি, গান শুনছি, মুভি টুভি দেখছি, ওদিন খাওয়া দাওয়া করা হয়েছে অনেক কিছু। তো আমার কোনো কিছু একটা নিয়ে ওই সময় একটু খারাপ সময় যাচ্ছিল। ওই দিন আমি বেশ ডাউন ছিলাম আর কি। আমি দেখা যাচ্ছিল ওদের সাথে খুব একটা জয়েন করতে পারতেছিলাম না কমিউনিকেশনে, গল্প করার সময় একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, মুভি দেখার সময় ওখানে খুব একটা ফোকাস করতে পারতেছিলাম না। এবং আমরা 2 তলা মিলিয়ে থাকি, আমি রিপিটেডলি হচ্ছে নিচতলায় নেমে যাচ্ছিলাম, হয়তো একটু চা বানাচ্ছি কিংবা খাবার নিয়ে আসতেছি। ওরাও আসলে এটাতে খুব বিরক্ত হচ্ছিল, মার্কসও বারবার বিরক্ত হচ্ছিল, আমার ফ্রেন্ডরাও খুব বিরক্ত হচ্ছিল যে আমি কেন রুম থেকে বারবার মিসিং, আমি কেন এদিক সেদিকে সরে যাচ্ছি। তো আমার একটা বন্ধু যেটা করলো, ও হচ্ছে রাত 1:30-2টার দিকে আরেকটা যে রুমের কথা বললাম, যে বেডরুমটা ইউজ হয় না, একটা স্পেয়ার বেডরুম, যেই রুমে আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম সেই রুমে কোনো বাথরুম নাই। তো বাথরুমে যাওয়ার জন্য ওই রুমটাতে যেতে হয়, যে রুমটা স্পেয়ার বেডরুম, যেখানে কেউ থাকে না। তো ও ডায়াবেটিস আছে, ও বারবার বাথরুমে যায়। তো একবার হচ্ছে ও উঠে গেল ওই রুমে, তখন আমি এই রুমটাতে ছিলাম না, আমি নিচে ছিলাম। তো ও আমাকে দেখে যায় নাই, আমরা যে রুমে আড্ডা দিচ্ছিলাম ও আমাকে দেখে যায় নাই। আমি তখন নিচে আসি, ও পাশের রুমের বাথরুমে গেছে, আমি নিচ থেকে উঠে আমরা যেখানে একসাথে আড্ডা দিচ্ছিলাম ওই রুমেই বসে আছি। তো ও বাথরুম থেকে এসে রুমের মধ্যে দরজা খুলে আমাকে মুখ খারাপ করে গালি দিতে দিতে আমার অন্য ফ্রেন্ডদেরকে বলতেছে যে কি অবস্থা ফাকতারও, এগুলা কেমন অভদ্রতা, ও ডেকে এনে হচ্ছে রুমেও নাই, ও ওই রুমে গিয়ে কাঁথা জড়ায় বসে আছে চুপ করে। আমি বাথরুমে যাইতে গিয়ে ওরা ডাক দিছি, এই তুই এখানে গিয়ে বসে আছিস কেন? আমি নাকি কথা শুনি না? আমি নাকি হাত তুলে দেখাচ্ছি, যে ইশারায় বলতেছি, কথা না বলে ইশারায় বুঝাচ্ছি যে আমি আসতেছি, তুই যা। ও এটা গালি দিয়ে আমার বন্ধুদেরকে বলতেছে, তখন আমি অলরেডি এই রুমে আমার বন্ধুদের সাথে বসে আছি এবং আমরা সবাই অবাক হওয়ার দিকে তাকাইছি। আর ও ভয় পেয়ে তখন ধাপ করে বসে পড়ছে, কারণ ও জাস্ট মোমেন্টস আগে ও পাশের রুম আমাকে দেখে আসে, আমি কাঁথা জড়ায় চুপ করে বসে আছি, ও উল্টা দিকে মুখ করে, আমি হাত তুলে বলতেছি এখান থেকে সরে যায়। ও এসে এই রুমে ঢুকে দেখে আমি আমার সমস্ত বন্ধুদের সাথে বসে আছি। তারপর আমরা সবাই দৌড়ে ওখানে গেছিলাম, গিয়ে যথারীতি অবশ্যই আমাকে আমার সেকেন্ড কফি ওইখানে থাকার কথা না, বাট ইট হ্যাপেন বিকজ এইটা ও এমন না যে বানায়া বলছে, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি রিয়েল। কারণ ও আসলেই ভয় পেয়ে গেছিল, একদম ধূপ করে বসে পড়ছে দরজার সামনে এসে। এবং আমি যদি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মানে আসলে আপনার বাসার মানে ওই পার্টটা, মানে যদি একটা শেপ ধরি, মানে একটা এল শেপ, ওই এল শেপ জুড়ে আসলে সব ফ্লোরই মানে একটা না একটা ঝামেলা হয় কেন জানি। তো আমার এই বিল্ডিংটার একটা রুট অরিজিন স্টোরি বলতে হবে। এটা হচ্ছে আমাদের এই বাড়িটা করা হচ্ছে 71-এর পরে। একটা ইনফরমেশন আমার কাছে ছিল, যেটা বললাম যে ঝোপঝাড় যেহেতু ছিল, অনেক কিছু ছিল, এটা আমার দাদার মুখে শোনা। যুদ্ধের সময় ওখানে একটা গণকবরের মতো সেট আপ করা হয়েছিল, একটা বড় গর্ত খুঁড়ে ওখানে অনেকগুলা লাশ ফেলে যাওয়া হয়েছিল। তো রিপিটেডলি পরে এদিকে অনেক বাড়িটারি উঠছে। আমাদের যেখানে আমাদের টিনের ঘরটা উঠানো হয়েছিল অ্যারাউন্ড 72 or 3-তে উঠানো হয়েছিল, ওই জায়গাটাতে একটা গণকবর ছিল, একসাথে অনেকগুলা লাশ চাপা দিয়ে থাকেন, একদম মাটি সমান করে দিয়ে যাওয়া, একসাথে স্তূপ করে অনেকগুলা 20-25টা লাশ ওখানে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে তো টিনের ঘর থেকে যখন বিল্ডিংটা উঠানো হয়, লাশ তো মাটির সাথে মিশে যায়, টাইলিং করে ওই জায়গায় হচ্ছে বাড়িটা তোলা। এই গল্পটা আমার দাদা আমাকে নিজেই বলছিলেন, এটা আমরা পরেও জানছি। তো অনেক পুরানো কিছু গল্প আছে এই বাড়ির, আমাদের বাড়িটার। আমার বড় বোনের একটা এক্সপিরিয়েন্স আছে, আমি জানি না এটা কখনো তোমার সাথে শেয়ার করছি কিনা। আমাদের এই বিল্ডিংটা তখন 3.5 তলার একটা স্ট্রাকচার, 3 তলা পর্যন্ত হয়েছে, 3.5 তলার উপর একটা চিলে কোঠার মতো রুম আছে। আমরা 3 তলায়, আমি তখন হই নাই, এটা আমার হওয়ার অনেক আগের গল্প। আমার আপু তখন, আমার বড় বোনের সাথে আমার বেশি এজ ডিফারেন্স আছে, আপু তখন ক্লাস 7-এ পড়ে সম্ভবত। তো 3 তলা থেকে বিকালবেলা হচ্ছে ছাদে যাওয়া হতো আর কি। তো
তো কোনো একদিন বিকালবেলা আম্মু ঘুমাচ্ছে, আমার আপু হচ্ছে আম্মু ঘুমালে তখন ছাদে উঠে যেত, বাগান মানে ছাদে আমাদের ফুল গাছ ছিল অনেকগুলো, তা আপু ওই গার্ডেনিং করতে খুব পছন্দ করত। তো বিকালবেলা আম্মু ঘুমাচ্ছে, আপু ছাদে উঠছে। চিলে কোঠার একটা রুম থাকলে যেটা হয় যে ধরো ছাদের একটা বড় অংশ তো ফাঁকা থাকে এবং ছাদটা গোছানো ছাদ, যেহেতু ওখানে গার্ডেনিং করা হয়। আপু গিয়ে দেখতে পায় তখন একদম মানে রৌদ্রোজ্জ্বল বিকেল যেটাকে বলে, আপু উঠে দেখতে পেল যে চিলে কোঠার পাশে একদম ছাদটার শেষ মাথায়, আমাদের ছাদটা তখন ন্যাড়া ছাদ, মানে ছাদের চারপাশে কোনো রেলিং দেওয়া নাই, ছাদটা খোলা। আপু দেখতে পেল কি ওই একদম আরেক শেষ মাথায় একটা আনইউজুয়াল স্ট্রাকচারের একটা খাট রাখা, যেটা আসলে কোনোভাবে ওঠার কথা না ওই খাটটা, কারণ তখন আমাদের বাসায় আলাদা করে কোনো ভাড়াটিয়াও থাকে না। আমার বড় চাচা থাকেন নিচতলায়, দোতলা একটা ফ্যামিলি ছিল, তারা ওই সময় মানে 1 মাসের জন্য তারা গ্রামের বাড়িতে গেছিল। 3টা ফ্যামিলি, আমার বড় চাচার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আর দোতলা খালি আপাতত ওই সময়টায়। তো রাতারাতি একটা খাট ওখানে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। আগের দিন আপু বিকালবেলা ছাদে গেছে, তা আপুর দেখে খুব আনইউজুয়াল লাগছে যেখানে একদম ছাদের শেষ মাথায় খাটটা কোত্থেকে আসলো। তারপর আস্তে আস্তে হেঁটে কাছে এগোলো, গিয়ে দেখলো যে খাটের ওপর একটা বড় কিছু একটা পেঁচানো, অনেক বড় কিছু একটা খাটের উপরে পেঁচায় রাখা। আচ্ছা। এবং সেটা এতই শেষ মাথায় রাখা খাটের, মানে ছাদের ওই খাটটা, যে আরেক স্টেপ হাঁটলে তুমি 3 তলা থেকে পড়ে যাবে। আচ্ছা। একদম শেষ মাথায়, যেহেতু রেলিং দেওয়া ছাদ নেই। তো আপু কোনো মতে ওই খাটের এক পাশে দাঁড়ায়, ওই যে একটা পোটলার মতো বাঁধা, সেটা একটা কাপড় দেওয়া আর কি, কিছু একটা স্ট্রাকচারের উপরে। আপু কাপড়টা সরাইছে, সরাই দেখে একটা লাশ। ফাক। এবং আপু চিৎকার করে চলে আসছে। আচ্ছা। চিৎকার করে এসে আম্মুকে ঘুম থেকে উঠাইছে, উঠে আম্মু সহ উপরে গেছে। স্বাভাবিক যেটা হয়, কোনো খাট নাই, কোনো লাশও নাই, কিছুই নাই। এবং আমার বোনের একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, আপু স্বপ্নে যা দেখতো সেটা হইতো। আচ্ছা। মানে ধরো স্বপ্নে হঠাৎ করে দেখছে যে কোনো ফ্যামিলি কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখা যেত যে 7 দিন পরে আসলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ডিরেক্ট কিছু ভিজুয়াল সে পাইতো আর কি স্বপ্নে। তো এটা ছোটবেলায় বিশ্বাস করতাম না, হাহাহি করতাম। পরে বড় হয়ে নিজেই কিছু জিনিস দেখছি, দেখে ধাক্কা খাইছি আর কি। ওই রাত্রে আপু স্বপ্ন দেখে আমাদের বিল্ডিং আর আমাদের পাশের বিল্ডিং দুটার মাঝখানে খুব ন্যারো একটা অ্যারেনা আছে, যেই জায়গা দিয়ে আসলে কেউ পাস করতে পারে না। কোন বিল্ডিংটা আমি তোমাকে বলি, ছাদে তো উঠছো, গা ঘেঁষে একটা বিল্ডিং আছে, বুঝতে পারছি কোনটা, ঠিক আছে? ও এই দুটা বিল্ডিং এর মধ্যে হার্ডলি একটা মানুষ পাস করতে পারে, ওইখানে কেউ যায়ও না। মাঝখানে একটা ড্রেন এরিয়া আছে, বছরের পর বছর সেখানে ময়লা জমতেছে, বছরের পর বছর সেটা ক্লিন করার উপায় নেই, কারণ একটা মানুষ ওখানে আড়াআড়িভাবেও ঢুকতে পারে। আপু স্বপ্নে দেখছে, মানে ওই এরিয়াটা ধরো 20-30 বছর যাবত আনএক্সপ্লোর্ড, ওইখানে কেউ ঢোকারও উপায় নেই, ওখানে কোনো গেট টেটও রাখা নেই। যেই বিকালবেলা আপু ওই খাটটা দেখলো, একটা মেয়ের লাশ দেখছিল আপু, আম্মুকে নিয়ে গেছে স্বাভাবিক কারণে, সেখানে লাশ নাই। ওই রাত্রে আপু স্বপ্নে দেখে যে আমাদের ওই দুইটা বিল্ডিং এর মাঝখানে যে ন্যারো জোনটা, সেখানে একটা লাশ পড়ে আছে, একটা ইয়াং মেয়ে, ওর হচ্ছে হাত পা বাঁধা, মানে ওকে কোনো মতে লাশটা ঠেসায় রেখে গেছে এবং শরীরটা গলে গেছে। ও মাই গড, এটার কথা মনে আছে আমার, লেখালেখি হয়েছে অনেক। এই কথাটা স্বপ্নে দেখার পরে আব্বুর সাথে আপু পরের দিন সকালবেলা শেয়ার করে, আম্মু পাত্তা দেয় নাই। আপু স্বপ্নটা রিপিটেডলি 7 দিন দেখে। তারপরে এটা নিয়ে আপু খুব ভয় পায়, আপু একলা ঘুমাইতে পারতেছিল না। আপু লাস্টে ওই উইকেন্ডে এসে আব্বুর সাথে ঘুমাচ্ছিল এবং বারবার করে আব্বুকে তাগাদা দিচ্ছে যে আপু এটা দেখতেছে, এটা আপুর কাছে কোনোভাবেই ভালো মনে হচ্ছে না ব্যাপার, এবং সে সরাসরি লাশটা নিজের ছাদে দেখছিল, এখানে কিছু একটা ব্যাপার আছে। তো আপু এতবার করে বলার পরে, কান্নাকাটি করার পরে, আব্বু হচ্ছে পাশের বিল্ডিং এর যে আঙ্কেল যিনি বাড়িওয়ালা ছিলেন, তার সাথে আব্বু আলাপ করে। এই ব্যাপারে কোনো কথাই বলে নাই যে আমার মেয়ে স্বপ্নে দেখছে এই জন্য কিছু একটা। আব্বু এমনি আলাপ করছে যে ওই জায়গাটা ক্লিন করা দরকার, এখানে তো 20-30 বছর যাবত ময়লা পড়ে আছে, ওই বিল্ডিং এর ওয়ালে ফাঙ্গাস ধরে যাচ্ছে, তো সুইপার টুইপার দিয়ে ওই কোনো মতে একজন যদি আড়াআড়ি ঢুকতে পারে, জায়গাটা জাস্ট হচ্ছে ক্লিন করা, ওই ড্রেন টেন গুলো ক্লিন করতে পারে। তো পরের দিন হচ্ছে আমাদের 2 বাড়ির থেকে ডিসিশন নিয়ে ওইখানে ক্লিনিং এর জন্য সুইপার আনা হয় এবং ওইখানে একটা লাশ পাওয়া যায়। হ্যাঁ, এটা জানি, আমার খুব ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। একটা সম্ভবত একটা ইয়াং ফিমেল 17-18 বছর বয়স হবে, অজ্ঞাত পরিচয়, যাকে রেপ করা হয়েছিল এবং করার পরে লাশটা এখানে দাম করা হয়েছে। এটা আমার বাসার একটা এক্সপেরিয়েন্স। আর একটা এক্সপেরিয়েন্স আমি আমার বাবা মার কাছে সরাসরি শুনছি, সেটা 88-র বন্যার সময়। আপনারা যারা আমাদের মতো বয়স্ক, তাদের অবশ্যই 88-র বন্যার কথা মনে আছে। খুব ভয়াবহ একটা বন্যা হয়েছিল ঢাকা শহরে, এবং ম্যাক্সিমাম বিল্ডিং এর নিচতলাগুলো ডুবে গেছিল, অনেক ক্ষেত্রে দোতলা পর্যন্ত পানি উঠে যেত। তো
তখন আমরা থাকতাম দোতলায়, পরবর্তীতে আমরা 3 তলায় মুভ করি বন্যার ঘটনার পরেই। নিচতলা পুরাটাই মোটামুটি ডুবে গেছে। আমি ওই দিন বাসায় ছিলাম না, তো আমার বাবা মা হচ্ছে তখন আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে বোধহয় চেঞ্জ করা হয়েছিল, কিংবা ফর সাম ডেজ আমাদের ডাইনিং টেবিলটা ছিল না বন্যার কারণে, ওইটা কিছু একটা সমস্যা হয়ে গেছিল। তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল আমাদের ড্রয়িং রুমে একটা কার্পেট বিছায় ওখানে একটা ছোট টেবিলের উপরে রেখে ফ্লোরে খাওয়া দাওয়া করা হতো। তা আব্বু আম্মু বসে খাচ্ছে এবং আমার ছোট মামা তখন ঢাকায় আসছে। আমার ছোট মামা ঢাকার বাইরে থাকতো, কোন একটা কাজে সে ঢাকায় আসছিল এবং এসে বন্যার কারণে সে আটকায় গেছিল। তো ও আচ্ছা, আমি তখন মেডিকেল হোস্টেলে, আমার বাসার সাথেও আমি তখন একটু ডিসকানেক্টেড। তো আব্বু আম্মু আমার মামা ওরা দুপুরবেলা খাচ্ছে এবং ওই যে নিচতলা পর্যন্ত যেহেতু পানিতে ডোবা, কার্পেটের উপরে তারা বসা, হঠাৎ করে দেখে যে পানি উঠে আসতেছে। হ্যাঁ, ওই ফুরফুর করে কার্পেট ভিজে যাচ্ছে, মানে পানি একদম দোতলার ফ্লোর ছুঁই ছুঁই, আচ্ছা, ওয়েভের মতো করে করে পানি আসতেছে। তো দরজা খুলে হচ্ছে ওই পানিটাকে তোমার সেচে ক্লিয়ার করার চেষ্টা করা হইতেছিল। ওই সময় একটা হাতের আঙ্গুল দুইটা হচ্ছে ভাসতে ভাসতে আমাদের ঘরের মধ্যে আসছে এবং মানে এটা খুবই এভিডেন্ট ছিল। ওই সময় তো ক্যামেরা ছিল না, আর ওই মোমেন্ট আসলে ছবি তোলারও কথা না, বাট রিপিটেডলি নাকি আলাদা আলাদা হাতের কাটা কাটা আঙ্গুল ভেসে আসতো। আচ্ছা, তারপরে ও মানে 3-4 দিনের জন্য আমাদের ওই বাসার থেকে আব্বু আম্মু সরে গিয়ে ওই যে আজিমপুরে যে কয়টার কথা বলতেছিলাম, ওটা একটু উঁচা বিল্ডিং ছিল, ওইখানে তারা থাকে। তো পানিটা একটু মানে নেমে আসছিল 3-4 দিন পরে, তখন আবার আসে। তো ওই জিনিসটা নিয়ে কখনোই কেউ আসলে আলাপ করে নাই যে কাটা আঙ্গুলগুলা কোত্থেকে ভেসে আসতেছে। এমন হইতেই পারে যে ধরো বন্যার পানিতে একটা কাটা আঙ্গুল ভেসে আসলো, বাট সেটা রিপিটেশন হবে না। 3-4 বার জিনিসটা রিপিটেশন হয়েছে, আলাদা আলাদা আঙ্গুল। তো এটাও একটা ঘটনা। এখন আমি খুব এক্সট্রিম একটা ঘটনার মধ্যে ঢুকবো, যে এটা আসলে বাড়িটা ওই গণকবরের উপরে দেখে এরকম কিনা, কিংবা পাশে একটা লাশ পাওয়া গেছিল এরকম কিনা, এটার বাইরেও যদি আমার ফ্যামিলি মেম্বারদের আলাপটা আমি করতে চাই। ফার্স্ট এপিসোডে অলরেডি আমি আমার একটা ছোট চাচির গল্প শেয়ার করছি আজিমপুর কলোনিতে। আপনাদের হয়তো খেয়াল আছে যে আমার কাজিন তখন অনেক ছোট, ওর বয়স 6 মাস। তো ওরা হচ্ছে একটা ওই যে রাত্রেবেলা বট গাছের মধ্যে ওকে দেখা গেছিল অনেকগুলা জায়গায়। এইখানে ওর বাবার একটা গল্প খুব ইভিডেন্ট ভাবে আসতেছে। আমার ছোট চাচার সাথে আমার আব্বু কিংবা আমার অন্য চাচাদের অনেক গ্যাপ। আমার বড় চাচার সাথে আমার ছোট চাচার এজ গ্যাপ অ্যারাউন্ড 20 হবে। তো তখন ওরা, আমার বাবা চাচারা যখন ছোট, তখন আমাদের ফ্রিকোয়েন্টলি ওরা হচ্ছে গ্রামের বাড়ি এবং এই বাড়ি এবং আজিমপুর কলোনি মিলিয়ে থাকতো আর কি। তো এই বাড়ি থেকে ওই গ্রামের বাড়িতে ফ্রিকোয়েন্টলি যাতায়াত হতো। দেখা যেত 3-4 মাস হয়তো তারা গ্রামে আছে, 3-4 মাস হয়তো তারা এখানে থাকতেছে, আবার স্পিড করে করে কেউ কেউ আজিমপুর কলোনিতে থাকতেছে। আমার ছোট চাচা তখন অনেক ছোট, কথা বলতেও শিখে নাই, হামাগুড়ি দিতে পারে। আমাদের গ্রামের বাড়ির ব্যাপারে একটা এক্সপিরিয়েন্স বলতে হবে। আমার দাদির বাবা ছিলেন জমিদার এবং আমাদের গ্রামের এলাকাটায় এখন পর্যন্ত এই 2025-এ এসেও এখনো বড় বড় মাটির বাড়ি আছে। এখন অনেক বিল্ডিং উঠে গেছে, বাট ওই সময় ম্যাক্সিমাম সব মাটির বাড়ি ছিল এবং খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার, যে মাটির বাড়িগুলো 2-3 পর্যন্ত উঠতো। তা আমার দাদির বাবা যেহেতু জমিদার ছিলেন, তো তার বাড়িটার স্ট্রাকচারটা ছিল খুবই সফিস্টিকেটেড, বড় মাটির বাড়ি, একটা ইয়ার্ডের চারপাশে অনেকগুলো আলাদা আলাদা মাটির দালান, এবং জমিদারদের যেটা থাকে আলাদা গোলাঘর থাকে, আলাদা আস্তাবল টাইপের সেট আপ থাকে। তো আমার দাদির বাবা উনি যে জমিদারিটা ইনহেরিট করছিলেন, এটার হিস্ট্রিটা একটু রহস্যময়। মানে ওনার ফোরফাদার্স কিন্তু জমিদার ছিল না, উনি প্রথম জমিদার হয় আর কি। এবং বলা হয় যে উনি মানে বেশ দরিদ্র ছিলেন তার জীবনের শুরুর দিকে। এক পর্যায়ে উনি হঠাৎ করে বড়লোক হয়ে যান এবং উনি গ্রামের অনেক জমি টমি কিনে ফেলেন। তো যেটা আমার দাদির মুখে শুনছি সেটা হচ্ছে যে ওনার বাবা মাটির ঘোড়া চিনো বোধ হয়, যারা পডকাস্ট শুনছেন মাটির ঘোড়া আপনারা না চিনলে বলে দেই, মাটির কলস যেটা দেখেন ওরকমই আরো বড় স্ট্রাকচারের কিছু জিনিস থাকতো, ওগুলোকে মটকা বলা হয় কিংবা ঘোড়া বলা হয়, মাটি দিয়ে বানানো, যেগুলো গল্প টল্প আপনারা শুনছেন যে যেগুলোতে হচ্ছে সোনার মুদ্রা টুদ্রা রাখা হয় এরকম ব্যাপার আর কি। তো আমার দাদির বাবার একটা গোলাঘর ছিল, ওই গোলাঘরে এরকম মাটির বড় বড় মটকার ভেতরে যেরকম ফসল শস্য রাখা হতো, সত্যি সত্যি সেখানে স্বর্ণ মুদ্রাও রাখা হইতো। আচ্ছা, দাদির বাবারই ছিল, ওই মটকা ভর্তি করে সোনার কয়েন রাখা ছিল। তো গোলাঘরের একটা অংশে একটা দোতলার একটা সার্টেন একটা এরিয়াতে একটা ঘর ছিল, যে ঘরটা তালা দিয়ে বন্ধ করা।
এই ঘরটাতে ঢোকা নিষেধ। এই ঘরটা এখনো বন্ধ, এই ঘরটা এখনো বন্ধ করা, তুমিও দেখছো, আমরা সবাই দেখছি। একটা অংশ ভেঙে পড়ে গেছে, ঘরটা এখনো এক্সিস্ট করে। তো যেটা বললাম যে ইয়ার্ডের মধ্যে 3টা আলাদা আলাদা দালানের মতো তোলা, একটা দালান হচ্ছে পুরাটাই গোলা ঘর, সেটা দোতলার একটা সাইডে ঘরটা তালা দেওয়া, যে ঘরটা কখনোই খোলা হয় না। এবং আমার দাদি, যেটা বলতে বলতে গ্যাপ দিলাম, যে আমার দাদির মুখে শুনছি যে তার বাবা কোনো একটা জায়গায় কিছু ওই একটা মটকাই পাইছিলেন, সেইখান থেকেই তার হচ্ছে এই জমিদারির সূত্রপাত ঘটে, তারপর উনি জমি টমি কিনেন। তো অরিজিনালি উনি ফার্স্ট যে মটকাটা পাইছিলেন, সেই মটকাটা হচ্ছে ওই ঘরে তালা মেরে রাখা, এবং সাথে হচ্ছে আরো জিনিসপত্র রাখা। নিচে ছিল শস্যাগার, সেখানে হচ্ছে ফসল টসল রাখা হইতো, বাট দোতলায় ওই জিনিসটা দিয়ে ঘর বন্ধ করে। এবং ওই ঘরে কোনোদিন আমার দাদিরাও যায় নাই, আমার আব্বুরা তো যাওয়ার প্রশ্নে ওঠে না, ওটা তালা দেওয়া। এবং আমার দাদির বাবা ওই ঘরের চাবিও কাউকে দিয়ে যায়নি মারা যাওয়ার পর। এবং উনি মৃত্যুর আগেও বলে গেছেন ঘরটা যাতে কখনো খোলা না হয়, এবং যদি কখনো মানে কোনো প্রয়োজন পড়ে, ঘরটা যদি কোনো কারণে ভেঙে যায় কোনো প্রাকৃতিক দুর্যোগে, তাহলে সেটা ওটা টোটালি অ্যাবলিশ করা হয়, এরকম একটা ইনস্ট্রাকশন ছিল। তো যেটা হয় যে আসলে গ্রাম থেকে তো সবাই পরবর্তীতে মুভ করে গেছে, আমাদের এদিকে বাড়ি উঠে গেছে, যাতায়াতের মধ্যে তারা থাকে। ওই পুরা বাড়িটাই আসলে পড়ে থাকতো, অ্যাবান্ডন একটা হাউস হয়ে গেছে, ওখানে খুব কম যাতায়াত হইতো সবার। তো একদিন আমার ছোট চাচার প্রসঙ্গে আবার ফিরি, তার বয়স তখন খুব কম, 5-6 মাস হবে, মাত্র হামাগুড়ি দিতে শিখছে। আব্বুরা সবাই গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, এবং সবাই যেহেতু বিভিন্ন বয়সী, কেউ কলেজে পড়তেছে, কেউ স্কুলে পড়তেছে, দাদির অনেকগুলা বাচ্চা কাচ্চা, এরা সবাই মাথায় তুলে রাখতো, খুব দুরন্ত ছিল। তো দাদি সবার দিকে তাল সামলাইতে পারতো না, এ দৌড়ায় বেড়াচ্ছে, ওর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, গ্রামে গেলে অনেক লোকজন আসে। তো ওই দিন কোনো একটা ব্যস্ততা ছিল আর কি, বাসে কোনো একটা অকেশন চলতেছে আমাদের গ্রামের বাড়িতে, অনেক লোকজনের যাতায়াত। আমার ছোট চাচাকে হচ্ছে দোলনায় ঘুম পাড়ায় রাখা হয়েছিল। আচ্ছা, ঘুম পাড়ায় রেখে ওই যে দরজায় খিল দিয়ে বাকি সব জায়গায় হচ্ছে অ্যাক্টিভিটি চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, দৌড়াদৌড়ি চলতেছে বাসে। দুপুর নাগাদ আমার দাদি চেক করতে গেছে যে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ওর বোধহয় ক্ষুধা লাগছে, ওকে খাওয়াইতে হবে কিংবা ওকে একটু দেখতে হবে। গিয়ে দরজাটা কিন্তু খিল দেওয়া ছিল বাইরের থেকে, দরজা খুলে দেখা গেল দোলনায় আমার ছোট চাচা নাই। নাই মানে নাই, ঘরের আনাচে কানাচে চারদিকে খোঁজা হইলো, কোথাও নাই। খিল তখনও বাইরের থেকে দেওয়া, প্রশ্ন ওঠে না যে এত ছোট একটা শিশু সে হচ্ছে খিল খুলে হামাগুড়ি দিয়ে বের হয়ে গেছে, এটা প্রশ্ন ওঠে না। তারপরও চারদিকে খোঁজ লাগানো হইলো। আচ্ছা, আমাদের ওই বাড়ি, তার পাশের বাড়ি, গ্রামে তো আসলে সবাই অনেক কোঅপারেটিভ, সবাই সবাই ইয়ে করে, একদম দল বেঁধে সবাই পুরা গ্রাম চষে ফেললো, পুকুর টুকুরও জাল ফালানো হলো যে কোনো বাচ্চা পড়ে গেছে কিনা। সারা দিন রাত কান্নাকাটি, ভয়ঙ্কর অবস্থা, রাত পর্যন্ত কোনো খোঁজ নাই, খবর নাই। পরের দিন সকালবেলা অনেক ভোরে সবার ঘুম ভাঙছে একটা কান্নার আওয়াজে। কান্নার আওয়াজটা কোত্থেকে আসছে সেটা কেউ বুঝতে পারতেছিল না। তো যখন সবাই উঠে হাত মানে খুব হয়ে গেছে, অস্থির হয়ে গেছে যে কান্নার আওয়াজ কোত্থেকে আসে, এবং কান্নার আওয়াজটা হচ্ছে আমার ছোট চাচার। তখন একটা টাইমে তারা বুঝতে পারে যে কান্নার আওয়াজটা আসছে হচ্ছে আমার দাদির বাবার যেই ওই তালা লাগানো যে ঘরটা ছিল মটকা সহ, যে ঘরটা কখনো খোলা হয় না, সেই ঘর থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং তখন তারা হচ্ছে মিস্ত্রি টিস্ত্রি এনে ওই তালা ভাঙতে পারতেছিল না, তালা জং ধরে নাকি ওই যে ইয়েটার সাথে ওটা একসাথে মিশে গেছিল, তালাটাকে ভাঙা যাচ্ছিল না। আচ্ছা, ওটা কেমন যেন একটা স্ট্রাকচার, আমিও দেখছি, বড় বড় পাত দিয়ে পুরো সিল করা। আচ্ছা, তো আলটিমেটলি, এবং দরজাটা ছিল 3 লেয়ারের, ঠিক আছে, সেটার উপর দিয়ে আবার হচ্ছে আলাদা আলাদা স্টিলের ব্যারিয়ার। তো 1.5-2 ঘন্টা ধরে মিস্ত্রি এনে পুরা দরজাটাকে আলাদা করে কেটে ভেঙে ঢুকতে হয়েছে, তালাটাকে আর ভাঙা যায়নি। ঢোকার পরে দেখা গেল যে ওই ঘরের মাঝখানে পুরা ঘর মানে ঝুল ঝাড় দিয়ে পুরা, যেহেতু 20-30 বছর ঘর খোলা হয়নি, পুরা ঘর একদম অন্ধকার, চারদিকে ময়লা নোংরা, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, ঘরে কোনো আলাদা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। আমার ছোট চাচা 5-6 মাস বয়স, সে হচ্ছে একদম ঘরের মাঝখানে বসে আছে, এবং তার কোলের মধ্যে একটা বিশাল বড় সাপ, মানে ওই সাপটা হচ্ছে তাকে পেঁচায় বসে আছে। আচ্ছা, একদম প্রোটেক্টিভ অ্যাঙ্গেলে সাপটা পেঁচায় বসে আছে। সবাই যখন ঢুকছে হুড়মুড় করে ঘরের মধ্যে, সাপটা তখন আস্তে করে বের হয়ে ওই যে মাটির দেয়াল তো কোন একটা ফোকরের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তো ওইখান থেকে আমার চাচাকে কোলে তুলে এনে হচ্ছে পরে গোসল টোসল করে, হুজুর দেখে দোয়া টোয়া পরে। তো এটা আসলে এটার কোনো ব্যাখ্যা কখনোই পাওয়া যায় নাই। এই জিনিসটা আমাদের গ্রামেরও সবাই জানে, আমাদের ফ্যামিলিরও সবাই জানে, এটার ব্যাখ্যা কেউ খুঁজতে চেষ্টাও করেনি কোনোদিন। কিন্তু এরপরে একটা ছোট্ট জিনিস এইখানে শেষ করি। এরপরে যেটা হয় যে আমার ছোট চাচা যখন বড় হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে,
রিপিটেডলি যে ঘটনাটা ঘটছে, আমার ছোট চাচা সবসময় বলতো যে তার সাথে কেউ একজন বাস করে। সে একা যখন থাকে সেটা সবসময় বলতো, সে আমার দাদা দাদিকেও বলতো, আম্মুদের সাথেও এটা মানে জিনিসটা ঠিক রসিকতা না, সে খুবই ক্যাজুয়ালি বলতো। সে ধরো ওরা তো আজিমপুরে থাকতো, হয়তো কোনো একদিন ভার্সিটি থেকে আমাদের বাসায় আসছে, এসে আম্মুকে বলতেছে ভাবি আমি খাই নাই, খিদা লাগছে, ভাত খাবো। তা আম্মু হয়তো গরু মাংস রান্না করছে, মাংস দেওয়ার সময় বলতেছে যে গরু মাংস একটু বাড়ায় দেন, আমি তো একা খাবো না, আমার সাথের জন্য খাবে, সাথে আসলে সে একলাই আসে। এইরকম রহস্য এইগুলা কথা বলে সে হাসি দিত। এবং পরবর্তীতে যেটা হয় পরে বলবো আমি। আচ্ছা ঠিক আছে, এটা অনেক লম্বা আলোচনা। আচ্ছা আমার মানে আপনার সাথে আপনার ঘটনা শুনে মানে এটা আমি আসলে ভুলে গেছিলাম, আমার হঠাৎ মনে পড়ে গেছে আর কি এটা। তো মানে এতক্ষণ তোমার কথা বললাম ধরেন আসলে কাইন্ড অফ অলৌকিক, ব্যাখ্যার অতীত, এই ধরনের জিনিসপত্র নিয়ে। তো এখন আসলে মানে যেটা নিয়ে কথা বলবো এটা খুবই লৌকিক আর কি। মানে এই ধরনের ঘটনা অনেকেই দেখছে, কিন্তু মানে আমি চাই না যে এই ঘটনা আসলে কারোর সাথে ঘটুক আর কি। এই ঘটনা হচ্ছে ভাই আমার তখন এসএসসির ঠিক আগে দিয়ে আর কি, বুঝছেন, ওই যে একটা খুব এক্সট্রিম প্রেশার যায় না পরীক্ষার আগে, এটা হচ্ছে আমি বলি তখন এটা হচ্ছে 91-এর কথা আর কি। তো তখন আমরা খুলনায় থাকতাম, ওই এলাকার নাম ছিল ইকবালনগর আর কি। তো তখন যেটা হইলো আর কি, তখন আমরা থাকতাম হচ্ছে একটা বাসার 3 তলায়, সামনে একটা বিশাল পুকুর ছিল আর কি। তো আমাদের একটা 2 তলা ছিল, 2 তলাটা অনেক দিন ফাঁকা ছিল আর কি। মানে ফাঁকা থাকার একটা কারণ যেটা হচ্ছে যে ওই বাসাটা ছিল হচ্ছে ভাই 6 বেডরুমের একটা বাসা, বিশাল বাসা। তো স্বাভাবিক এত বড় বাসা তো কারো লাগে না, আমরা তো অনেকগুলো ভাই বোন, এর জন্য আমাদের লাগতো। তো ঘটনা যেটা হইলো আর কি, যে ওই যে বাড়িওয়ালা ভদ্রলোক, তার নাম ছিল হচ্ছে, আচ্ছা নামটা না বলি আর কি, ধরেন তার নাম হচ্ছে মহসিন মিয়া আর কি, এরকম। তো মহসিন মিয়ার সাথে হচ্ছে আবার আমার আব্বা আম্মার খুব মানে ভালো সম্পর্ক ছিল আর কি, বুঝছেন। তো ওনারা হচ্ছে ওই চলে মানে কোন এক কারণে ঢাকায় আসবে চিকিৎসার জন্য। তো আমাদের কাছে 2 তলার চাবি দিয়ে গেছে যে যদি কেউ দেখতে আসে আপনারা দেখায় আর কি, আর আপনাদের জাজমেন্টে যদি বলে যে না ভাড়া দেওয়া উচিত তাহলে ভাড়া দিয়ে আর কি, এরকম একটা অবস্থা। তো ওকে ঠিক আছে। তো ওই দিনটার কথা আমার একটু স্পষ্ট করে মনে আছে কেন, ওই দিনকে সম্ভবত ছিল ওই আমার বোনের জন্মদিন ছিল। তো বিকালবেলা আমরা কেক টেক কাটছি। তো হঠাৎ ওই মানে যে সময়কার কথা বলতেছে ওই সময় কিন্তু ভাই ধরেন 10টা মানে রাত, মানে নিশুতি না, মানে খুলনা শহর, মানে ঠিক আছে মানে 10টার পর সবাই ঘুমায় যায় আর কি। হ্যাঁ খুলনাতে 10টার সময় নিশুতি রাতে আমি যতবার গেছি তো যেটাই হোক, তো ওই 10টার সময় হচ্ছে হঠাৎ ওই আমাদের ওই নিচে যে ওই যে মানে কলাপসিবল যে গেট, ওইখানে সে মানে এক লোক ডাকাডাকি করতেছে আর কি। তো পরে আম্মা বলতো যে এত রাতে কেক আপনি নিচে যায় না আর কি, আপনি বারান্দা থেকে বলেন আর কি কথা। তারপর বারান্দা থেকে কথা বলতে গেল, তো এক ভদ্রলোক বলতেছে যে ভাই আপনাদের তো বোধ হয় ওই বাসাটা ভাড়া দিবেন, একটু দেখতে আসছিলাম। তা আব্বা খুব রাখছে, তো বলছে আপনি দেখতে আসছেন, আপনি গভীর রাতে দেখতে আসছেন বাসা, আপনি সকালে আসেন এরকম। তো এইটা বলে আর কি আব্বা ঘুমায় গেছে আর কি। তো পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠছি 7:30 8টার দিকে আর কি অ্যারাউন্ড। তো ওই আমরা যেটা করতাম আর কি, ওই বাসার নিচে হচ্ছে ছিল একটা ওই গোয়াল ঘর ছিল আর কি। তো সকালবেলা একটা লোক ছিল, সে হচ্ছে ওই মানে দুধ দোয়ায় হচ্ছে দুধ জাল দিত। তো এটা সকাল আবার আমি, আমার বোন, মেজো বোন সবাই খাইতাম আর কি। তো নিচে গেছি, তো আমি গিয়ে দেখি যে ভাই নিচে হচ্ছে রিক্সা থেকে ওই যে এক ভদ্রলোক আর সাথে একটা মহিলা আর কি নামতেছে আর কি এরকম। যেহেতু আমরা নিচে ছিলাম আমাদেরকে ডাকলো, মানে আমাকে ডাকছে আর কি, ডেকে বলতেছে যে আমি কালকে রাতে আসছিলাম এরকম, আমি তো দুঃখিত, মানে এরকম রাত বিরাতে আসছি আসলে খুব আর্জেন্ট এরকম। তো বলছে আমি তো আসলে বাসাটা ভাড়া নিতে চাই, কার সাথে কথা বলবো। তাই আমি উপরে আব্বাকে ডেকে আনছি, তোর আব্বা আবার ওদেরকে উপরে আসছে আর কি। তো লোকটা পরে বলছে যে ভাই আমার আসলে হুট করে বিয়ে হয়েছে, তো আমার মানে পরিবার রমতে বিয়ে করছে আর কি, এরকম একটা ব্যাপার। তা সে বললো যে সে হচ্ছে ঢাকার একটা জায়গার কথা বললো, যে ওখানে হচ্ছে চাকরি করে, খুলনায় হচ্ছে মেনলি তার বাড়ি আর কি। তো যেহেতু মানে ওই যে বাবা মা রমতে বিয়ে করছে দুজনই, তো বাসায় আর কি কেউ থাকতে দিচ্ছে না, তাদের একটা ইমিডিয়েটলি বাসা নিতে হবে আর কি। তাও লোকটার কথা এখনো মনে আছে ভাই, মানে খুবই মানে হ্যান্ডসাম দেখতে, মানে আপনার নায়ক জাফরের কথা মনে আছে? হ্যাঁ, নায়ক জাফর টাইপের চেহারা আর কি এরকম। জাফর ইকবাল, হ্যাঁ নায়ক জাফর ইকবাল টাইপের চেহারা আর কি, খুবই হ্যান্ডসাম আর কি। সাথে যে ভদ্রমহিলা, ওনার চেহারাটা সারপ্রাইজিংলি আমার খুব একটা বেশি মনে নেই আর কি। তাব্বা বললো যে ঠিক আছে কি, মানে আর যেই সময়কার কথা বলতেছে ওই সময় তো ধরনের যে মানে না আছে ন্যাশনাল আইডি, মানে পরিচয় আইডেন্টিফাই করতে কোনো উপায় নেই আর কি। তারপর বললো তখন আমাদের নিয়ম ছিল আর কি, যেটা যে ওই 1 মাসের ভাড়া দিয়ে উঠতে হয় আর কি। ওই লোক রাজি টাজি হইলো, আর দেখে ভদ্রলোকই লাগছে আর কি ভাই। আব্বা হচ্ছে আবার ওই লোকের কাছে চেয়েছিল ওই যে মানে চাকরি যে করে কোনো প্রমাণ আছে নাকি। তো লোকটা হচ্ছে ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার না কি জানি আব্বাকে একটা দেখাইছিল, ওর কথা মনে আছে আর কি আমার। তো যাই হলো, তা বললো ঠিক আছে আপনি তাহলে উঠেন, ওনারা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, সমস্যা নেই আর কি। তারপর বললো উঠি, ঠিক আছে সমস্যা। তো যেটা হয়েছে ভাই আমাদের মানে এটা আমার চোখের সামনে ঘটা। তো যেটা বললাম যে আগের দিন হচ্ছে যে আমার বোনের জন্মদিন ছিল ভাই, তো অনেক খাওয়া দাওয়া এক্সট্রা বেঁচে গেছিলো। তা আমি ওই উপরে উঠে ওই খাওয়া দাওয়া গরম করা, আবার খাবো, আনন্দ,
আমার ভাই আমার সঙ্গে ছিল শুক্রবার ছিল ভাই, বুঝছেন, বিটিভিতে সিনেমাটি নামা হবে, আমরা সবাই খুব এক্সাইটেড আর কি এরকম। তো ওই সময় হচ্ছে ওই ভদ্রলোক এক ভ্যানে করে আসছে, ওই বাসার জিনিসপত্র নিয়ে টিয়ে এসে ওই আব্বা চাবি দিয়ে দিল, বলে আপনারা উঠেন, ঘরটর গোছান, ভালো কথা। আমরা সিনেমা দেখায় ব্যস্ত হয়ে গেলাম। যাই হোক, তো এখন তো ধরেন যেই মানে জমানা চলে আসছে, আমরা তোমাদের পাশের বাসায় কে থাকে চিনি না, তখন আবার তো নিয়ম ছিল যে আসলে প্রতিবেশী আসে খোঁজখবর নিতে হবে। তো সিনেমাটি নামা দেখে আব্বা হইতেছে আব্বা আমারে বলতেছিল তো নতুন আসছে কি খাবে না খাবে, তো তুমি যে একটু কথা বলে আসো। তো পরে আম্মা নিচে গেছে, আম্মা বলে দরজা খুলে না, তা বলছে টায়ার ওখানে ঘুমায় গেছে, সমস্যা নেই, ভালো কথা। তো এরপর দিন তো ধরেন আব্বা অফিসে চলে গেছে, আমারও পরীক্ষার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর কি। তা ওরা যে 2 দিন আসলে মানে যে এখানে আছে কি নাই নাকি বাইরে, বুঝছেন, আমরা তো কেউ খেয়াল করিনি আর কি। তো তৃতীয় দিন থেকে যেটা হইলো আর কি ভাই, মানে এটা মানে বললে আসলে অনেকেই বুঝে যাবে এখন কি হয়েছে, মানে একটা গন্ধ পাওয়া শুরু করলাম আর কি আমরা, বুঝছেন, পুরা বিল্ডিং এ গন্ধ, ভালো কথা, খুব উৎকট গন্ধ আসতেছে ভাই, 2 তলা থেকে আর কি। তো পরে আব্বা হচ্ছে বাড়িওয়ালাকে ফোন দিল, বললো এই অবস্থা, দরজা বোধহয় ভাঙতে হবে আর কি, আমাদের কাছে চাবি টাবি নাই। তো বললো ভাঙেন আর কি করবেন আর। তা আমার আব্বা তো ওই যে বিচক্ষণ মানুষ, জাননি তো, আবার থানা থেকে লোকজন নিয়ে আসছে, বলছে যে এরকম অবস্থা, ভাড়া দিছি 2-3 দিন না 4 দিন হয়ে গেছে, কোনো খবর টবর নাই, ভিতর থেকে গন্ধ আসতেছে, ভাঙবো আর কি। তো ভাঙছে। তো পরে খেয়াল করলাম ওই যে ওনাদের বাসায় মানে আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না আর কি, বুঝছেন, মানে ওই যে একটা খাট, একটা আলনা, আর ওনারা সাথে হচ্ছে 4-5 ট্রাঙ্কের কথা মনে আছে, হয়েছে পুরোনো লোহার ট্রাঙ্ক, ওরকম ট্রাঙ্ক নিয়ে আসছে আর কি। তারপরে গন্ধগুলো তো ওইখান থেকে আসতেছিল, খুললো, মানে ওই খণ্ড বিখণ্ড করা লাশ, বুঝছেন, এটা খণ্ড বিখণ্ড, মানে এটা নিয়ে পরে অসম্ভব গ্যাঞ্জাম হয়েছে আর কি। আব্বাও অনেক ঝামেলায় পড়ছে, আমরা অনেক ঝামেলায় পড়ছিলাম, কারণ ওই লোককে আর কোনোদিনও ট্রেস করা যায়নি। ইভেন আমার আব্বা মানে কেস টেস তো হয়েছিল, অনেকদিন ফলো আপ করছে, মানে নাথিং টিল নাও, সেটার কোনো হদিস পাওয়া যায় নাথিং। মানে এটা যেটা বললাম আর কি, মানে ভয়ের কথা বলতেছিলাম, আমার যেটা মনে আছে অলৌকিক ভয়ের থেকে আসলে লৌকিক ভয় মাঝে মধ্যে আসলে ইম্প্যাক্ট আরো বেশি। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমার বলতে পারেন একটা চাইল্ডহুড ট্রমা, মানে ট্রমা বলতে কি, মানে আমরা তো এই দরজা ভাঙবে মানে এক্সাইটমেন্ট, বুঝছেন, মানে মাথায় না এরকম খারাপ কিছু আসেই নাই, যখন খুলছে মানে আমার এখনো ওইটা চোখের সামনে ভাসতেছে আর কি। তুমি আমি দেখছি ভাই, আমি দেখে ফেলছি, এটা একটা পার্মানেন্ট ট্রমা। আমার বড় বোন এত আগের ঘটনা, সেইটা এখনো বলতে গেলে দেখা যায় থরথর করে কাঁপতেছে। আচ্ছা, ওই ছোট চাচার কথা বলতেছিলাম, সেইটাই আরেকটু কন্টিনিউ করতে চাই, ছোট্ট করে বলে নেই। ওই যে ছোটবেলার তার ঘটনা ছিল, একটা লকরুম থেকে তাকে এভাবে পাওয়া যায়, এবং তারপর থেকে সে বারবারই ক্লেম করে যে তার সাথে কেউ একজন আছে, এবং সে এটা খুবই নর্মালি বলে, এমন না যে সে আলাদা করে ভাড়ায় বলতেছে কিংবা এটা নিয়ে সে বিরক্ত, সে খুব ক্যাজুয়ালি বলে যে ওইরকম খেতে এসে, যেটা বললাম আমার বাসায়ও বলতেছে তার সাথে একজন আছে। তো এই জিনিসটা খুব সিরিয়াসলি আমরা ফিল করি। একটা খুব বিখ্যাত দুর্ঘটনা আছে আমাদের দেশে, এটা বললে সবাই বুঝে যাবেন। ওই পিরিয়ডটায় ভার্সিটির কয়েকজন ছাত্র কুরবানির ঈদের সময় ট্রলার ডুবে মারা গেছিল। গরু আনা হচ্ছিল হাট ডেকে, কিছু রাজনৈতিক ব্যাপার ছিল, তারা ওই পলিটিক্যালি ইনভলভ ছিল। তো ওই একটা ট্রলার ডুবে যায়, সেখানে সবাই মারা যায়। আমার চাচা ওই ট্রলারেই ছিল, তারা 8 জন বন্ধু ছিল, ওইটা একটা খুব কোর গ্যাং, তারা সবাই খুব ক্লোজ। ওখানে হচ্ছে একটা যেহেতু পলিটিক্যাল ঝামেলা চলতেছে, ট্রলারটা আসলে না, এটা আমি সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম, কারণ যেহেতু বলে দিলে অসুবিধা নেই। রাজনৈতিক গন্ডগোল যেহেতু ছিল, এটা বেশ আগের সময়কার কথা। তো এক ট্রলার থেকে দেখা যায় ওরা ওপেন ফায়ার শুরু করে দেয়। তো আলটিমেটলি সেখানে পুলিশও ইনভলভ হয়, অনেকগুলা বাহিনী একসাথে জড়ো হয়ে যায়। তো ওই গোলাগুলির মধ্যে জীবন বাঁচানোর জন্য আমার চাচারা যারা 8 বন্ধু ছিল, ওরা ট্রলার থেকে লাফ দিয়ে পানির মধ্যে পড়ে যায়। তো ওইটা আমার চাচার একদম কোর সার্কেল। সেখানে আমার চাচা সাঁতার জানতো না, প্রথম কথা এটা, এবং সে খুবই স্টাইলিশ মানুষ ছিল ওই সময়। সে হচ্ছে ভারী বুট পরতো, এবং সবসময় সে জিন্সের শার্ট পরতো, জিন্সের প্যান্ট পরতো, গলায় সোনার চেইন পরতো। ওই দিন সে হেভি একটা বুট পরা, চেলসি বুট আর কি, যেগুলা ভারী একটা বুট পরা, তার পুরা গায়ে ডেনিম, জানো ডেনিম পানিতে ভিজলে সর্বনাশ, ওজন আরো 10 গুণ বেড়ে মানে অনেক বেশি হয়ে যাবে, এবং সে সাঁতারও জানে না। ওইখানে তারা যখন লাফায় পড়ে, তার 7টা বন্ধুই মারা যায়, কাউকেই পাওয়া যায় নাই। আমার চাচা একমাত্র বেঁচে ফিরে। সে সাঁতার জানতো না, কিন্তু সে জানে না সে কিভাবে ফেরত আসছে, সে জাস্ট পারে এসে শুয়েছিল, সেখান থেকে তাকে আনা হয়, এবং
এই ঘটনা সে কোনোদিন কারোর সাথে শেয়ারও করতে চায় না, এই বিষয়ে সে কোনো কথা বলতে চায় না, কারণ এরপরে আমার চাচা বেশ ট্রমাটাইজড হয়ে গেছিল। সে তার 7টা বন্ধুকে হারাইছে, পুরো সার্কেলটাকে হারাইছে। ওই সময় তো আসলে সাইকিয়াট্রিক কাউন্সিলিং এত অ্যাভেলেবল ছিল না, মেন্টাল হেল্প সিকিংয়ের কোনো প্রসিডিউর ছিল না, হলে হয়তো লাগতো। কিন্তু আমার চাচা এটা নিয়ে দীর্ঘদিন ডিপ্রেস ছিল, এই ট্রমাটা থেকে সে এখনও বের হইতে পারে নাই, এই টপিক নিয়ে সে কখনো আলোচনা করতে চায় না। তো এই যে সাথে থাকার একটা ব্যাপারটা, সম্ভবত ওই সময় সে একবার দাবি করছিল যে তাকে কেউ একজন পানির মধ্যে থেকে ঘাড়ে করে মানে এনে তুলে দিয়ে গেছে। জিনিসটা কিন্তু ঘটছে তোমার ইয়েতে, বুড়িগঙ্গার ওইখানে। আচ্ছা আচ্ছা, তো ওনারই এই ব্যাপারটা শেষ কিভাবে হলো সেটা দিয়ে শেষ করি। যে ওনার সাথে যে একটা কেউ থাকে, এই জিনিসটা চলে গেল কবে। এবং আমরা তো একই বাড়িতে থাকি, দ্যাটস ওয়াই আমি কখনো সারপ্রাইজড হই না যে কেন আমার রুমে আলাদাভাবে এগুলো ঘটনা ঘটতেছে। আমরা খুব একটা গা করি না আর কি, কারণ আমার এই চাচা জাস্ট আমার উপরের ফ্লোরেই থাকে, তার ফ্যামিলি নিয়ে 4 তলায়। তো এখানে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা শেষ কবে হইল, যে ওনার সাথে একটা এন্টিটি থাকতো, এটা চলে গেল কিভাবে। আমার ওনার 2 মেয়েকে উনি অসম্ভব আদর করে। একটা মেয়ের কথা তো আমি ফার্স্ট এপিসোডে বলছি, যে আজিমপুর কলোনির ঘটনা। তো ওরা তখন মোটামুটি বড় হয়েছে, হ্যাঁ, ওরা আরেকটা মেয়ে হয়েছে, ওরা 2 বোন, ওরা পিঠাপিঠি 1 বছরের ছোট বড়। ওরা তখন মোটামুটি বড় হয়েছে, প্রবাবলি একজন 8-এ পড়ে আর একজন 6-এ পড়ে। একই বিল্ডিং এ থাকা সত্ত্বেও যেটা হয় যে যৌথ পরিবারের একটা ফ্লেভার থাকলেও দেখা যায় যে সবার সাথে সবার ঠিক মতো যোগাযোগ নেই, কারণ সবাই ব্যস্ত। আমার চাচার বাসায় আমার যাতায়াত কম ছিল। আমি যেটা পরে শুনছি যে আমার চাচা নাকি মাসের একটা দিন সবসময় আলাদা ঘুমায়। এটা অনেক আগের থেকে, যখন তার ফ্যামিলি হয়েছে তারা তো ইনিশিয়ালি আমার দাদা দাদির সাথে থাকতো আজিমপুরে। তো দাদা দাদি মারা যাওয়ার পরে কলোনি বাসাটা ছেড়ে দেওয়া হয়, আমাদের এই বিল্ডিংটা আরও এক্সটেন্ড করা হয়, ওরা 4 তলায় এসে ওঠে পুরো ফ্যামিলি নিয়ে। তো আমার চাচা নাকি প্রত্যেক মাসে একদিন করে একা থাকে, মানে আমার চাচি আলাদা থাকে, কিংবা সে তার 2 মেয়েকে খুব আদর করতো। রাত্রেবেলা সে ফ্রিকোয়েন্টলি দেখা যেত 2 মেয়েকে মানে সাথে নিয়ে ঘুমাচ্ছে। তো কোনো এক মাসে একদিন করে সে মানে আমার চাচির সাথেও থাকবে না, এবং সন্ধ্যার পর থেকে সে তার 2 মেয়েকে কোলেও নিবে না। এটা একদম কঠোর নিষেধাজ্ঞা ছিল, এবং কোনো একটা কারণে ওরা সেটা মেনে নিছিল। ওই রাত করে সে একলা ঘুমাইতো, পরের দিন সকালে সে চুপচাপ চলে যেত অফিসে। এরকম কোনো একটা রাতের ঘটনা। আমার 2 বোন তখন মোটামুটি বড় হয়েছে, 6 আর 8-এ পড়ে। আমার চাচার গায়ে সকাল থেকে ভীষণ জ্বর, 104-105 করে জ্বর উঠতেছে। সে নাকি বাথরুমে একবার মাথা ঘুরে পড়েও গেছে, প্রচন্ড অসুস্থ। তো যেই দিন সে ইউজুয়ালি এই কাজটা করে যে আমি ঘরে একলা থাকবো, তার আগের দিন সে বলে রাখে। ওই দিন সকাল থেকে সে কিচ্ছু বলেনি, সে উঠতে পারতেছিল না। দুপুর বিকাল নাগাদ তাকে হচ্ছে কয়েকবার করে মাথায় পানি দিয়ে দেওয়া হয়েছে, জলপট্টি দেওয়া হয়েছে। বিকালের দিকে এক পর্যায়ে সে হঠাৎ করে প্রচন্ড জ্বর নিয়ে ঘোল লাগা দৃষ্টিতে আমার চাচিকে বলছে যে আজকে রাত্রে তোমরা এসো না, আমি একা থাকবো। তো স্বাভাবিক ব্যাপার, সে অসুস্থ, তাকে একলা থাকতে অ্যালাউ করবে না। ওই দিন আমার চাচি একটু রিয়াক্ট করছে যে আজকে এভাবে থাকা যাবে না, আমি তোমাকে কখনোই কিছু বলিনি, বাট এই কাজটা করা যাবে না। তো তখন উনি বলছে যে না, যেটা বলতেছি শুনবা, এটা আমার সাথে কেউ থাকতে পারবা না। তো বলে সে তখনই আমার চাচিকে বের হয়ে যেতে বলছে, বলে সে দরজা লাগিয়ে দিছে। তো সন্ধ্যার থেকে যেটা হচ্ছে যে দরজার বাইরের থেকে আসলে সবাই কিউরিয়াস হয়ে আছে যে অসুস্থ, একবার পড়ে গেছিল মাথা ঘুরে, অজ্ঞান টজ্ঞান যদি হয়ে যায়। আমার চাচি রিপিটেডলি খোঁজখবর নিচ্ছে, নক করে করে। আমার চাচা এমনিতে খুব একটা মাথা গরম করে না, তো যতবারই নক করা হচ্ছে উনি ভিতর থেকে শাউট করতেছে যে নক করতেছে কেন, আমি তো না করছি। তো আমার 2 বোন এক পর্যায়ে খুব ভয় পেয়ে গেছে, যে কারণ 7টার পর থেকে আমার চাচা রেসপন্স করতেছিল না, দরজায় নক করা হচ্ছে, সে কোনো সারা শব্দ করে না। তো ওরা খুবই ভয় পেয়ে গেছে। তো এক পর্যায়ে ওদেরকে মানা করা হয়েছে যে দরজা যাতে কোনোভাবে রিপিটেডলি নক না করে, 2টা মেয়ে যাতে কোনোভাবে না আসে। তো দরজার লকারের নিচে একটা ছোট্ট ফুটা ছিল। আমার ওদের মধ্যে যে বড় বোন, ও চেষ্টা করছে হচ্ছে ওই দিক দিয়ে একটু তাকানো, তাকে কিছু দেখতে পাচ্ছিল না, ঘর অন্ধকার করে আমার চাচা শুয়ে আছে। ও হচ্ছে দরজার বাইরে থেকে কান লাগাইছে, পাতলা কাটতো, আসলে ঘরের মধ্যে কোনো সাউন্ড হলে সেটা শোনা যাবে। ও তখন শুনতে পাইছে যে ঘরের মধ্যে একটা কমিউনিকেশন চলতেছে। আমার চাচা চাপা গলায়, মানে কারোর সাথে হচ্ছে থাকে না রাগ ঝাড়তেছে, চাপা গলায় হিসিস করে বলতেছে যে তোমাকে আমি মানা করছি, আজকের দিনে তো তোমার আসার দরকার নেই, আমার ফ্যামিলি তো টেনশন করতেছে, মানে তুমি আজকের দিনে কেন অশান্তি করতেছো। এবং আরেকটা খুবই কোল্ড ভয়েস, যেই ভয়েসটা মানে এমন, যেটা আমি মানে ওদের ফিমেল ভয়েস। আচ্ছা, আমার চাচার সাথে একটা ওনার ভাষ্য মতে কোন একটা পরীর ফিগার ছিল আর কি। আচ্ছা, ওই যে একদম ওই সাপের যে ওইটার থেকে শুরু করে। তো যেই গলাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নূপুরের আওয়াজের মতো, খুবই রিফাইন পাতলা একটা আওয়াজ, মানে গলার সাথে মনে হয় নূপুর ঝনঝন ঝনঝন করে বাজতেছে। আচ্ছা, এরকম আওয়াজে সে খুব মিষ্টি করে কথা বলতেছে, কথাগুলা বলতেছে মানে
যেই ভাষাটা আমরা চিনি না। আচ্ছা, ওদের কাছে আমি শুনছি ডায়ালেক্টটা হচ্ছে পার্সিয়ান, অ্যারাবিক এইরকম একটা ডায়ালেক্টে সে কথা বলতেছে, খুবই মিষ্টি স্বর এবং হাসতেছে। আচ্ছা, এবং সে যতটা হাসতেছে আমার চাচা তত রেগে যাইতেছে। আচ্ছা, তো ও শুনে ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। তো ওর মাকেও ডাকছে, ওর মাও কান পেতে ওদেরকে সরাই দিছে যে তোমরা এখানে আইসো না। তো এক পর্যায়ে ঘরের ভিতর আমার চাচা চিৎকার করা শুরু করছে এবং চিৎকারটা বাইরের থেকে শোনা যাচ্ছে, প্রচন্ড জোরে শাউট করতেছে তুমি এখানে আসবা না, তুমি এখান থেকে যাও। আরেকটা ভয় শোনা যাচ্ছে না, কিন্তু হিসিস একটা সাউন্ড আসছে ভিতর থেকে। তো এই পর্যায়ে ওরা দুই বোন কান্নাকাটি শুরু করে দিছে। তো ওই ঘরটা তো ভেতর থেকে লক করা, চাবিটা হচ্ছে আমার চাচি আলমারির মধ্যে একটা জায়গায় লুকায় রাখে। এবং তারা যেহেতু সংসার করে, নিশ্চয় আমার চাচি কিছু একটা জানতো, সেটা নিয়ে বদার করতেছিল না। তো বড় মেয়েটা এক পর্যায়ে নিজেকে আর সামলাইতে পারেনি, ওর তো মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম, জানো তো। ও যেটা করছে, ও আলমারির যেই জায়গাটায় চাবি রাখা হইতো, ও সেই জায়গাটা খুঁজে বের করে চাবিটা বের করছে। করে আমার চাচা চিৎকার করতেছিল, ওই অবস্থায় সে লকটা খুলে হুড়মুড় করে কানতে কানতে চিৎকার করে আব্বু 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 তোমার কি হয়েছে বলে ভিতরে ঢুকে গেছে। ঢুকে দেখে ঘরের মধ্যে প্রচন্ড জোরে ফ্যান ছাড়া পুরা ফ্লোরে পানি পানি পানি। এই পানির সোর্স কোথ থেকে কেউ বলতে পারবে না। আচ্ছা, কারণ বাথরুমের কলও খোলা নাই, পুরা রুমে পানি। এবং পানি অনেকটুকু উঠছে, মানে খাটের পায়া পর্যন্ত ডুবে আছে। এবং আমার চাচা ওই পানির মধ্যে নাক ডুবে শুয়ে আছে, মানে হাত পা ছেড়ে দিয়ে। আচ্ছা, সে কাঁদতে কাঁদতে চিৎকার করে গিয়ে মানে ওর বাবার বুকের উপরে পড়ে গেছে যে কি হয়েছে কি হয়েছে আব্বু তোমার কি হয়েছে। আমার চাচা উঠে বসছে, তার চোখ দুইটা রক্তের মতো লাল। সে কিন্তু দুই মেয়েকে অসম্ভব আদর করে, জানি, মানে গায়ে হাত তোলা তো দূরে থাক, কোনোদিন কখনো মানে একটা ঝাড়ি দিয়েও কথা বলে না। সে উঠে মানে মনে হয় জ্ঞান হারানোর মতো হয়ে শুয়েছিল, উঠে সে পুরো লাল চোখে তাকাইছে, তাকায় বলছে তুমি কেন আসছো এখানে। তো বলতেছে না আব্বু আব্বু তোমার কি হয়েছে। প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরে মানে রীতিমতো ঘাড়ের উপরে তুলে দরজার বাইরে ছিটকায় ফেলে দিছে, ফেলে দিয়ে দরজা লাগাই দিছে। কি হয়েছে তখন? পানি রুমের মধ্যে ছিল। আচ্ছা, ওকে ধাক্কা দিয়ে রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিছে। আচ্ছা, দিয়ে দরজা লাগে, মানে একসাথে ডুয়াল ভয়েসে ভিতর থেকে সাউন্ড আসছে, আমার চাচার গলা এবং ওই যে একটা নুপুরের মতো রিনরিনা গলা ছিল, দুইটা ভয়েসে ডুয়াল টোনে কথা আসছে। এই রুমে কেউ রাত্রেবেলা আসবে না, আমি মানা করছি রুমে কেউ আসতে পারবে না, আমি সকালবেলা বের হবো, আমি ঠিক আছি। আচ্ছা বলে আর কেউ কোনো কথা বলে নাই। পরের দিন সকালবেলা সে খুবই নর্মালি দরজা খুলছে, খুলে তাদের সাথে খাইছে, তার গায়ে জ্বর নাই, কিচ্ছু নাই, অ্যাজ ইফ কিচ্ছু ঘটে নাই, খুবই নর্মালি খাওয়া দাওয়া করে সে অফিসে চলে গেছে। এরপর থেকে এখন পর্যন্ত আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। এইটাও অনেক আগের ঘটনা, লাস্ট এইটা ছিল লাস্ট ইন্টারাকশন। এই গল্পটা তুমি খুব ভালোভাবেই এটা জানি। আচ্ছা, আমরা পডকাস্টে আসলে অনেক দূর আগে গেছি। আমরা তোমার কাছ থেকে খুবই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শুনে হয়তো আজকেরটা শেষ করে দিব। আমার আসলে আর তেমন কিছু আজকে বলার নাই। আমার মনে হয় আজকে মানে ইতি টানা যাক আর কি, আমার একটা মিটিং আছে একটু। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি, মেজরিটি কথা আমিই বলে ফেলছি। হ্যাঁ, আসলে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আজকে বাসাবাড়ি কেন্দ্রিক কিছু এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো আমরা শেয়ার করলাম। অদূর ভবিষ্যতে হয়তো আমরা এইরকম হন্টেড হাউস, মানে লোকাল অ্যান্ড রিজনের বাইরে ফেমাস কিছু হন্টেড হাউস নিয়ে গল্প করবো, এবং অবশ্যই আমরা আপনাদের অভিজ্ঞতাও শুনবো, যেহেতু আমরা অলরেডি আপনাদের কাছ থেকে সাড়া পাচ্ছি, মেইল পাচ্ছি। ও আচ্ছা, মেইলটা আরেকবার বলি, thesoberpodcast@gmail.com। এখানে মেইল করতে পারেন, অথবা পেজে দ্য সোবার পডকাস্টের পেজে আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। আমরা মেইলগুলো চেক করে অলরেডি শর্টলিস্ট করা শুরু করেছি। আমরা নিজেরাও সেখান থেকে কিছু রিড আউট করবো, এবং যদি আমাদের ইচ্ছা হয় ভবিষ্যতে আপনাদের মধ্যে থেকে সৌভাগ্যবান কিংবা দুর্ভাগ্যবান কাউকে আমরা হয়তো এখানে আমন্ত্রণ করবো আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি করবে, লয় ভাগাবেন। সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আজকের মতো বিদায়। পরবর্তীতে আমরা নতুন কোন একটা টপিক নিয়ে আবার ফেরত আসবো, সম্ভবত স্বপ্ন নিয়ে কথা বলতে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।